180 দিনের কাজের গতি ও দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদল ইতিবাচক বলছেন বিশ্লেষকেরা। তবে সরকারের সঠিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে পরামর্শক দল গঠনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাদের মতে মন্ত্রিসভার আকার বাড়ায় রাজনৈতিক দল হিসেবে বিএনপির জনসম্পৃক্ততা কমার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। ডক্টর কাজী মারুফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে সরকারের 6 মাসে মন্ত্রিসভার এই যে রদবদল হলো সে বিষয়ে প্রথমে একটু আপনার অভিমত জানতে চাই। জি, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। অবশ্যই ধরেন মন্ত্রিসভার যে রদবদল হয় এটা সরকারি নিয়মিত কার্যক্রমেরই একটা অংশগ্রহণ। আমি ঠিক এই মুহূর্তে এটা বলতে রাজি না যে সরকার ইতিমধ্যেই তাদের দক্ষতার একটা মূল্যায়ন করেছেন এবং তার ভিত্তিতে রদবদলগুলো করেছেন। যে মন্ত্রীদের যাদেরকে মন্ত্রী থেকে উপদেষ্টা করা হয়েছে কিংবা যাদেরকে নতুন করে নেওয়া হয়েছে সেই জায়গায় সেই মন্ত্রণালয়গুলোতে যে খুব সুনির্দিষ্টভাবে কোনো অর্জন কিংবা একেবারে খুব বড় রকমের ব্যর্থতা ছিল, দুটোর কোনোটাই খুব স্পষ্ট না। ফলে আমার কাছে মনে হয় এখনও এটা একটা সরকারের একটা একটা ফরমেশন ফেজে আছে। সেক্ষেত্রে তারা চেষ্টা করছে যে তাদের সব কার্যক্রমগুলোকে গুছিয়ে নিতে এবং আমার মনে হয় যে আরও যদি আগামী 4-5 মাসে যদি আরও কিছু রদবদল দেখি তাহলে খুব অবাক হওয়ার কিছু নেই। কারণ কাজটা তাকে তো ডেলিভার করতে হবে, সেই ডেলিভারি করার জায়গাতে ঠিক মানুষটাকে ঠিক জায়গায় দেওয়ার একটা চেষ্টা হিসেবেই আমার কাছে এটা এখনও দেখবো আমি এটাকে। জি, হ্যাঁ, অনেক বিশ্লেষক বলছেন যে মন্ত্রিসভার আকার বাড়ায় রাজনৈতিক দল হিসেবে বিএনপির জনসম্পৃক্ততা যেটি রয়েছে সেটি কমতে পারে, এমন একটি আশঙ্কার কথা বলছেন। এটি কতখানি যৌক্তিক বা আপনি কি মনে করেন? দেখেন, যারা যুক্ত হয়েছেন বা যারা যারা মন্ত্রিসভা থেকে সরে গেছেন, এক্ষেত্রে মন্ত্রিসভার আকার বড় হওয়ার সঙ্গে জনসম্পৃক্ততার সরাসরি সম্পর্ক আছে আমার কাছে সেটা মনে হয় না। জন সরকার এবং দল দুটো আলাদা আলাদা পরিচিতি। জনসম্পৃক্তি যে জায়গাটা সেটা রক্ষা করার মূল দায়িত্ব হচ্ছে দলের। সো সরকার তার যে কার্যক্রমগুলো আছে সেগুলো যদি দলের নেতৃবৃন্দের মধ্যে সংগঠনের মধ্যে যদি পরিষ্কারভাবে এটা যোগাযোগ করতে পারে, এটা যদি জানাতে পারেন এবং দল যদি মানুষের কাছে যে পৌঁছাতে পারে, অর্থাৎ তাদের যে সাংগঠনিক যে বিস্তার আছে সেই সাংগঠনিক কার্যক্রমের মধ্যে দিয়ে যদি তাদের কর্মসূচি, সরকারের লক্ষ্য, সরকারের আগ্রহ সেইগুলো যদি পৌঁছাতে পারে তাহলে জনসম্পৃক্ততা বাড়তে পারে। জনসম্পৃক্ততার জায়গাটা হচ্ছে যে আসলে জনগণের যে প্রয়োজন সেই প্রয়োজনের জায়গাতে আপনি কতটুকু রেসপন্ড করছেন, কতটুকু সরকার সাড়া দিতে পারছে, কত পদক্ষেপ গ্রহণ করতে পারছে। সেই জায়গায় যদি ক্রমাগতভাবে নাগরিকরা দেখে যে ব্যর্থ হচ্ছে, তাহলে মন্ত্রিসভার আকার বাড়িয়ে অথবা কমিয়ে জনসম্পৃক্ততার বা তার জনগণের আস্থার জায়গাটাতে কোনো পরিবর্তন আনা যাবে বলে আমার কাছে মনে হয় না। অর্থাৎ কাজটা আপনাকে করতে হবে, সেটা আপনার 10 জন মানুষ করুক আর 50 জন মানুষ করুক, ওইটাই হচ্ছে মূল জায়গা যা দিয়ে জন আস্থা তথা জনসম্পৃক্তি দুটোর ক্ষেত্রেই প্রভাব বিস্তার করতে পারে। সেক্ষেত্রে একটু জানতে চাই, এই যে মন্ত্রিসভার আকার বাড়লে সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে গতি আসবে নাকি জটিলতা কিছুটা বাড়বে, কি মনে হয় আপনার কাছে? আর যত সরকারের আকার বড় হবে তত আসলে সিদ্ধান্ত গ্রহণের আহ, যে প্রক্রিয়া সেটা 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 আসলে ধীর গতির হওয়ার সম্ভাবনা। ধরা যাক একটা মন্ত্রণালয়ে একজন মন্ত্রী আছেন, দুজন উপমন্ত্রী আছেন, তাহলে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে এই তিনজনেরই যদি মতামতের ব্যাপার থাকে, তারপরে প্রধানমন্ত্রী থাকেন, তো সঙ্গত কারণে আমরা দেখতে পাবো যে সেখানে সিদ্ধান্তের প্রক্রিয়াটা একটু ধীর হয়ে যাবে। তবে আবার একই সঙ্গে যদি প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের কাছে ওই বিকেন্দ্রীকরণ করেন, অর্থাৎ তার জায়গাটাকে যদি ডেলিগেট করেন যে মন্ত্রীরা তাদের মন্ত্রণালয় সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তারা অটোনোমাসলি সিদ্ধান্ত নিতে পারবেন, তাহলে কিন্তু আবার আমরা দেখব যে যত মন্ত্রণালয়টাকে বড় করলে সেক্ষেত্রে আরও বিকেন্দ্রীকরণের সম্ভাবনা বাড়ে। ফলে এখানে নির্ভর করছে যে প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা তার সহকর্মীদের কাছে, মন্ত্রিসভার সদস্যদের কাছে কতটুকু ডেলিগেট করছেন, তাদেরকে কতটুকু স্বাধীনতা দিচ্ছেন যে তারা তাদের মন্ত্রণালয় সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। যদি সেটা দিয়ে থাকেন, এখনো পর্যন্ত নজির দেখি না বা সেই সংস্কৃতি দেখি না, কিন্তু যদি সেটা চর্চাটা শুরু হয় তাহলে আমি বরং বলবো যে এই মন্ত্রিসভার বিস্তারে সিদ্ধান্ত গ্রহণ যে কেন্দ্র সেগুলো আরও বিকেন্দ্রীভূত হবে এবং সিদ্ধান্ত আরও দ্রুততর হওয়ার সম্ভাবনা আছে। জি, আরেকটি বিষয় জানতে চাই যে সরকারের যে পরিকল্পনা বাস্তবায়ন, এই বাস্তবায়ন করতে আলাদা পরামর্শক দল গঠনের প্রয়োজন কেন মনে করা হচ্ছে? আর দল গঠন করলেই, পরামর্শক দল গঠন করলেই সেটি আরো কার্যকর হবে বলে মনে করেন আপনি? দেখেন, একটা জিনিস তো পরিষ্কার যে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সরকারের কতগুলো জায়গাতে কোনো উল্লেখযোগ্য অর্জন নেই। আপনি আইন শৃঙ্খলা রক্ষা করার কথা বলেন, আমাদের বিদ্যুৎ খাতে
সক্রিয়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির কথা বলেন, এই জায়গাগুলোতে কিন্তু সরকারের কোনো উল্লেখযোগ্য অর্জন নেই এই 6 মাসে। তার মানে কি, তাহলে যেভাবে কাজটা চলছে সেই কাজে কোথাও নিশ্চয়ই ঘাটতি আছে। তো সেই ঘাটতিটা মোকাবেলা করার জন্য তো অবশ্যই আমাদের দেশে যথেষ্ট রকমের এক্সপার্ট আছেন, যে কিভাবে আমার জ্বালানি খাতকে আমি আরও এইরকম যুদ্ধ পরিস্থিতির মধ্যেও, এরকম একটা ইমার্জেন্সি পরিস্থিতির মধ্যেও কিভাবে সক্রিয় করব সেটা, এটা আমলা নির্ভর কিংবা কেবলমাত্র মন্ত্রী নির্ভর যদি কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থাকে, সেটা খুব বেশি ভালো কাজ করে না। এক্ষেত্রে আমাদেরকে এক্সপার্টদেরকে এনগেজ করার ব্যাপার আছে। আমার মনে হয় যে পরামর্শ ও দল তৈরি করা, অর্থাৎ আপনাকে আবার বেতনভুক্ত পরামর্শক আনার দরকার নেই। বাংলাদেশে প্রচুর এক্সপার্ট আছে যাদেরকে এনগেজ করা যায়, এবং তার মতামত কিন্তু সরকারে যাওয়ার একটা একটা রাস্তা তৈরি করাটা আমার কাছে মনে হয় যে এটা ইতিবাচকই হবে। জি, ডক্টর কাজী মারুফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।